This is Raihan Ahmed, assistant teacher, Daup International School. Today I am going to deliver a class for the students of class 9, 10 about rearrange making. তো আমরা আসলে জানি যে আজকে করোনা কোভিড-19 এর জন্য আমাদের আজকে পুরো পৃথিবী আজকে থমকে গিয়েছে। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো, আর তোমাদের সুস্থ থাকাটাই আমরা সবসময় কামনা করি। ঠিক আছে, আজকে আমরা একটি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা হচ্ছে যে রিঅ্যারেঞ্জ মেকিং নিয়ে সেটা হচ্ছে যে আমরা জানি যে ক্লাস 8-এ অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে আমাদের 5 মার্কস অথবা 10 মার্কসের একটা রিঅ্যারেঞ্জ থাকে এবং এসএসসির জন্য আমাদের 8 মার্কসের একটা রিঅ্যারেঞ্জের একটা প্রশ্ন থাকে। আসলে রিঅ্যারেঞ্জ মানে কি? রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে পুনর্বিন্যস্ত করা বা পুনঃসজ্জিত বা পুনর্বিন্যস্ত করা। অর্থাৎ কিছু সেন্টেন্স আমাদেরকে এলোমেলোভাবে দেওয়া থাকবে যেগুলো আমরা সাজিয়ে লিখবো, অর্থাৎ সাজিয়ে একটি গল্প আকারে আমরা সেটাকে পূরণ করে দেব। ঠিক আছে, তারই নাম হচ্ছে রিঅ্যারেঞ্জ। তো আজকে আমি তোমাদের জন্য রিঅ্যারেঞ্জে কিছু শর্ট টেকনিক্স, অর্থাৎ কিভাবে আমাদের কিন্তু মানে প্রায় স্টুডেন্টই প্রশ্নই থাকে যে স্যার আমরা রিঅ্যারেঞ্জ কিভাবে ফিল আপ করবো। তো রিঅ্যারেঞ্জ কিভাবে ফিল আপ করা যায় সেই আমি কিছু তোমাদের জন্য আজকে কিছু শর্ট টেকনিক নিয়ে এসেছি, আমি সেটা আলোচনা করব। আশা করি তোমরা যদি আমার সেই ক্লাসটি ভালোভাবে অনুসরণ করো তাহলে তোমাদের 90% মার্কস ওইখান থেকে অর্জন করা সম্ভব হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের লেসনে যাচ্ছি। তো দেখেন, আজকে আমি রিঅ্যারেঞ্জ পরীক্ষায় মূলত 3 ধরনের রিঅ্যারেঞ্জ এসে থাকে। পরীক্ষায় মূলত 3 ধরনের, আমি এই টাইপগুলো লিখছি, 3 টাইপস অফ রিঅ্যারেঞ্জ। অর্থাৎ টাইপ 1 এ আসে সেটা হচ্ছে যে ব্যক্তি জীবনী সংক্রান্ত। টাইপ 2 নৈতিকতামূলক গল্প। টাইপ 3 বিশেষ ঘটনা সংক্রান্ত। তাহলে আমি আজকে যদি আমরা যাই টাইপ 1-এ, ব্যক্তি জীবনী সংক্রান্ত। অর্থাৎ ব্যক্তি জীবনী সংক্রান্ত কি? ব্যক্তি জীবনী সংক্রান্ত হচ্ছে কোনো বিখ্যাত ব্যক্তি বা নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নিয়ে যে রিঅ্যারেঞ্জ এসে থাকে সেটাকে আমি এখানে দিয়েছি যে ব্যক্তি জীবনী সংক্রান্ত। যেমন ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া, কাজী নজরুল ইসলাম, আব্রাহাম লিঙ্কন, উইলিয়াম শেক্সপিয়ার, অর্থাৎ এই সমস্ত বিখ্যাত ব্যক্তিদের নিয়ে কিন্তু রিঅ্যারেঞ্জ আসতে পারে। তারপরে আমি টাইপ 2-তে যা দিয়েছি সেটা হচ্ছে যে নৈতিকতামূলক গল্প। অর্থাৎ নৈতিকতামূলক গল্প তো আমরা ক্লাস 3 থেকে আমরা পড়ে আসতেছি। ঠিক আছে, অর্থাৎ এই নৈতিকতামূলক গল্পের ক্ষেত্রে কিন্তু আসলে কোনো টেকনিক নেই, এখানে কোনো টেকনিক কাজ করবে না। এখানে যেটা কাজ করবে সেটা হচ্ছে যে আমাদের ভালোভাবে সেই গল্পটাকে জানতে হবে, বুঝতে হবে, ওয়ার্ড মিনিং বুঝতে হবে, সেন্টেন্সের অর্থটা আমাদেরকে জানতে হবে। তো নৈতিকতামূলক গল্পে আমাদের আসতে পারে যেমন ধরেন লায়ন এন্ড দ্য মাউস, তারপরে আসতে পারে এন্ড দ্য ডাব, অর্থাৎ গুগু এবং পিঁপড়ার গল্প, তারপর হচ্ছে কিং লেয়ার। এগুলো আমরা জানি যে আমরা অনেক গল্প এই ধরনের, অর্থাৎ নৈতিকতামূলক এই ধরনের আমরা অনেক গল্পই আমরা পড়েছি। তারপরে হচ্ছে হযরত উমর, এই ধরনের কি আসতে পারে উনার অর্থাৎ কোনো একটা ঘটনা নিয়ে একটা গল্প এখানে আসতে পারে। তো এই নৈতিকতামূলক গল্পের ক্ষেত্রে আমাদেরকে বেশি করে জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, তারপরে আসতে পারে আপনার এই যে ফেইলার ইন দ্য ফিলার অফ সাকসেস, এই ধরনের গল্পগুলো অর্থাৎ আমরা এগুলো কিন্তু স্টোরির জন্য কিন্তু আমরা এগুলো পড়ে থাকি। ঠিক আছে, তো আমরা আশা করি যদি আমরা এই স্টোরিগুলো ভালোভাবে জানি তাহলে ওই ক্ষেত্রে আমাদের 10 মার্কসই কিন্তু কনফার্ম করা সম্ভব হবে। তো টাইপ 3-তে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশেষ ঘটনা সংক্রান্ত। অর্থাৎ বিশেষ কোনো বা নির্দিষ্ট কোনো ঘটনাকে কেন্দ্র করে যে রিঅ্যারেঞ্জ এসে থাকে সেটা হচ্ছে যে বিশেষ ঘটনা সংক্রান্ত। তো এখানে কি আসতে পারে? এখানে আসতে পারে ধরেন যে ডাউরি সিস্টেম, তারপরে বর্তমান প্রেক্ষাপটে আসতে পারে ডিজিটালাইজেশন অফ বাংলাদেশ, ট্রি প্লান্টেশন, ডিফরেস্টেশন, এইগুলোর উপর ভিত্তি করে একটা রিঅ্যারেঞ্জ আসতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন প্রশ্ন হচ্ছে যে আসলে সবচেয়ে বেশি এই 3 টাইপের মধ্যে সবচেয়ে বেশি কোন টাইপের প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় বেশি আসে থাকে? তাহলে নিশ্চয়ই এটা আমরা বোঝানোর আরো বাকি নেই যে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে যেটি থেকে সেটি হচ্ছে যে টাইপ 1, অর্থাৎ ব্যক্তি জীবনী সংক্রান্ত থেকে আমাদের প্রশ্নগুলো বেশি এসে থাকে। তো আজকে আমি তোমাদের জন্য ব্যক্তি জীবনী সংক্রান্ত কোনো রিঅ্যারেঞ্জ আসলে কিভাবে সেটা আমরা 90 থেকে 100% পর্যন্ত আমি মার্কস কিভাবে অবটেইন করতে পারি সেই শর্ট টেকনিকটা আমি আজকে তোমাদেরকে শিখিয়ে যাব। তো আমি এখানে দেখো, আমি তোমাদের জন্য এই শর্ট টেকনিকগুলো আমি এখানে লিখে রেখেছি। তো ব্যক্তি জীবনীর ক্ষেত্রে যদি আমাদের যদি আসে তাহলে আমরা কিভাবে সেটাকে পুনর্বিন্যস্ত করব বা পুনঃসজ্জিত করব, সেই জন্য আমি যেটা প্রথমে লিখেছি সেটা হচ্ছে যে পরিচয়। অর্থাৎ আমরা যে ব্যক্তি বা যার সম্পর্কে এই রিঅ্যারেঞ্জটা এসেছে তার ওইটা প্রথমে আসবে। যেমন ধরেন আসতে পারে যে বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস পয়েট। এখানে কিন্তু তার এইটাই কিন্তু আমাদের প্রথম বাক্যটা আসবে, অর্থাৎ তার পরিচয়টাই কিন্তু প্রথমে আসবে। ঠিক আছে, আচ্ছা।
তারপরে আসবে জন্ম, অর্থাৎ জন্ম সে তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন বা কোথায় জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে, সেই জন্মটাই আসবে দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে। তো আমাদের 3 নাম্বার সেন্টেন্স হচ্ছে যে আমাদের বংশ পরম্পরায় কিন্তু আমাদের যার সম্পর্কে এগেইনস্টে এসে থাকে তার কিন্তু পিতামাতার পরিচয় দেওয়া থাকে। তো ওই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পিতামাতার পরিচয় আমরা 3 নাম্বার সেন্টেন্সে আমরা এখানে নিয়ে আসব। 4র্থ নাম্বারে আমি যেটি দিয়েছি সেটি হচ্ছে যে শৈশবকাল, অর্থাৎ যে জন্মের পরে তার প্রথমে তার পরিচয়, তারপরে জন্ম, তারপর হচ্ছে তার পিতামাতার পরিচয় এবং তারপরে যে স্তরটি হচ্ছে সেটি হচ্ছে তার শৈশব, অর্থাৎ তিনি তার শৈশব কিভাবে কাটিয়েছেন, ওই শৈশবের দিনগুলো তিনি কিভাবে স্পেন্ড করেছেন, তো ওইটা আমরা এখানে লিখবো, ঠিক আছে। অর্থাৎ শৈশবে উনি কি করতে পারেন, খেলাধুলা করতে পারেন বা শৈশবে ওনার কোনো ঘটনা থাকতে পারে, এটা আমরা এখানে 4 নাম্বার সেন্টেন্সে কিন্তু এটা নিয়ে আসবো। তারপরে আমাদের যেটি হচ্ছে যে অর্জিত ডিগ্রি সমূহ, অর্থাৎ এখানে অর্জিত ডিগ্রি সমূহ বলতে বোঝানো হচ্ছে যে তার আসলে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। আমরা জানি যে শৈশবকালের পরেই কিন্তু একটা শিশু স্কুলে যায়, ঠিক আছে, স্কুলে যায়, সে জ্ঞান অর্জন করে, অর্থাৎ জ্ঞান অর্জনের পর থেকে শুরু করে এখন সে প্রাথমিক বিদ্যালয়ে গেল, তারপরে ওইখান থেকে সে হতে পারে যে একটা লেটার মার্কস নিয়ে সে হাই স্কুলে ভর্তি হলো এবং হাই স্কুল থেকে সে এসএসসি তে হতে পারে যে গোল্ডেন এ প্লাস পেয়ে সে এসএসসি পাস করলো এবং ওইটাও আসতে পারে। তারপরে ধাপে আসতে পারে যে সে এসএসসি পাস করার পরে সে কোথায় ভর্তি হলো, ইন্টারমিডিয়েট হতে পারে সে একটা রিনাউন্ড একটা কলেজে ভর্তি হতে পারে। তো ওই রিনাউন্ড কলেজে সে কি করতে পারে, অর্থাৎ সে ওই ডিভিশনে ফার্স্ট অথবা সেকেন্ড এই ধরনের কোনো কিছু তার রেকর্ড থাকতে পারে। তারপরে সে কি করলো, তারপরে তার এই যে ধাপে ধাপে আসবে, অর্থাৎ যদি একটা রেঞ্জের মধ্যে যদি তার এডুকেশনাল কোয়ালিফিকেশনে অনেকগুলো ধাপ দেওয়া থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা ওই ধাপটা অনুসরণ করব। অর্থাৎ তার প্রথমে আসবো আমরা প্রাথমিক ধাপে, তারপরে যাব আমরা মাধ্যমিকে, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে হায়ার এডুকেশনে আমরা যাব, ঠিক আছে। তাইলে আমরা দেখলাম যে অর্জিত ডিগ্রি সমূহ আসলে এখানে আসবে 5 নাম্বার সেন্টেন্সে। তারপরে আছে তার বিশেষ লেখনী বা বিশেষ কাজ, অর্থাৎ একজন মানুষ সব দিক দিয়ে পারদর্শী হয় না, অর্থাৎ সে কোনো একটা কারণে কিন্তু সে এগিয়ে যায়। যেমন ধরেন আপনার আলফ্রেড নোবেল কিসের জন্য বিখ্যাত হয়েছে, সে ডিনামাইট আবিষ্কারের জন্য বিখ্যাত হয়েছে, ঠিক আছে। তো এখানে যেমন ধরেন আপনার অর্জিত বিশেষ লেখনী রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি লিখে বিশেষভাবে উনি সুপরিচিত হয়েছেন, সেটা হচ্ছে গীতাঞ্জলি, ঠিক আছে। তো আবার তারপরে যে সেন্টেন্সগুলো আসবে তারপরে আসবে তার গ্রন্থসমূহ, ঠিক আছে, অর্থাৎ তার আরো একজন লেখকের বা একজন বিখ্যাত মানুষের তার অনেকগুলো কাজ থাকতে পারে, তারপরে সেই গ্রন্থসমূহের নাম আসবে। তারপরে আসবে তার পুরস্কার সমূহ, অর্থাৎ কাজের পরে কিন্তু কাজের পরে আসে ফল, ঠিক আছে, অর্থাৎ উনি একটা ভালো কাজ করে গেছেন যার জন্য উনি এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, ঠিক আছে। তো ওই পুরস্কার সমূহ আমরা লিখবো। তো ওই পুরস্কার সমূহের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে যে একজন মানুষ কিন্তু একাধিক পুরস্কারও লাভ করতে পারে, ওনার কাজের মাধ্যমে উনি একাধিক পুরস্কার লাভ করা এটা সম্ভব। তো এই ক্ষেত্রে আমরা কি লিখবো, এই ক্ষেত্রে যদি আমাদের আসে যে উনি অনেকগুলা ধরেন যে আপনার বাংলা একাডেমি অ্যাওয়ার্ডও পেয়েছে, নোবেল পুরস্কারও পেয়েছে, ঠিক আছে, সবগুলা পুরস্কার পেয়েছে, তাহলে ওই ক্ষেত্রে আমরা কোনটাকে আগে দেবো, ওই ক্ষেত্রে আমরা যেটিকে আগে দেবো সেটি হচ্ছে যে আমরা কিন্তু পুরস্কারের পাশে কিন্তু ওইটার সাল কিন্তু লেখা থাকে যে উনি 2000 এততে পাইছে এইটা, 2018তে পাইছে এইটা, 2017তে পাইছে এইটা, ওই ক্ষেত্রে আমরা ওই সিরিয়ালি আমরা মেনটেন করে যাব। অর্থাৎ যেটি উনি প্রথমে পাইছে সেটাকে আমরা প্রথমে রাখবো, তারপর দ্বিতীয় স্তরে যে পুরস্কারটি উনি লাভ করেছে আমরা সেটিকে লিখবো, তারপরে আমরা 3 নম্বরে উনি যে পুরস্কারটি পেয়েছে সেটাকে আমরা প্রাধান্য দেব। এইভাবে আমরা পুরস্কার সমূহ আমরা লিখবো। তারপরে যেটি হচ্ছে যে আমাদের আসলে চিরাচরিত সত্য যেটা, সেটা হচ্ছে যে আমরা আসলে যে কোনো মানুষ বার্ধক্যে উপনীত হলে তার বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দিতে পারে, সে সবসময় সুস্থ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ নাও করতে পারে। তো ওই ক্ষেত্রে যদি আমরা যদি দেখি যে ওই বিখ্যাত ব্যক্তিটি কোনো রোগে আক্রান্ত হয়েছিলেন তারপরে ওনার ওইটা আসবে। যেমন ধরেন আমি যদি এখানে এক্সাম্পল নেই, উদাহরণস্বরূপ হতে পারে কাজী নজরুল ইসলাম আমরা জানি যে 43 বছর বয়সে উনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। তো ওইখানে কিন্তু আমার পুরস্কার সময়ের পরে কিন্তু ওনার যে রোগে আক্রান্ত হয়েছিলেন সেটা আমি এখানে লিখতে পারি, ঠিক আছে। সুকান্ত ভট্টাচার্য এখানে কি করছেন, উনি মাত্র উনি খুবই মানে যাকে কিশোর কবি বলা হয়, ঠিক আছে, উনি কিশোরী রোগে আক্রান্ত হয়েছিলেন, ঠিক আছে, অর্থাৎ ওনার শেষের দিকে আসে রোগে আক্রান্তটা হবে এবং তারপরে সর্বশেষ যেটি আসবে সেটি হচ্ছে মৃত্যু, সর্বশেষ আসবে মৃত্যু, অর্থাৎ উনি কত সালে এবং কিভাবে মৃত্যুবরণ করছেন সেটা আসতে পারে, কত তারিখে মৃত্যুবরণ করতে পারেন সেটি আসতে পারে। তারপরেও এখানে একটি স্তর রয়ে গেছে যেটা আমি এখানে লিখি নাই, সেটা হচ্ছে যে মৃত্যুর পরে ওই ব্যক্তিকে নিয়ে কোনো ধরনের বিপ্লব ঘটিলে সেটা এখানে আসতে পারে, ঠিক আছে। তো
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আমার এই শর্ট টেকনিক্সগুলো নিশ্চয়ই লিখে নিয়েছো এতক্ষণে। আর যারা এখনো লিখে নাও নাই তারা দ্রুত এটা লিখে নিয়ে যেতে পারো। তার মানে এটা কিন্তু এই ধারণাটা আমরা আজকে ক্লিয়ার হলাম যে কোনো যদি ব্যক্তি জীবনী সম্পর্কিত যদি আমাদের কোনো রিয়ারেঞ্জ আসে তাহলে আমরা এই ফরম্যাটে কাজ করব। এই ফরম্যাটে কাজ করতে কি, প্রথমে পরিচয়, 2 নম্বরে আমরা জন্ম, 3 নম্বরে পিতামাতার পরিচয়, 4 নম্বরে শৈশবকাল, 5 নম্বরে আমরা তার অর্জিত ডিগ্রি সমূহ নিয়ে আসবো, 6 নম্বরে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে বিশেষ লেখনী, 7 নম্বরে হচ্ছে তার গ্রন্থ সমূহ, 8 নম্বরে পুরস্কার সমূহ, 9 নম্বরে যেটা লিখতে হবে যে তার রোগে আক্রান্ত হলে, আর 10 নম্বরে আমাদের যেটা লিখতে হবে মৃত্যু। কি সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা যাই হোক, তোমাদের যদি বুঝতে না পারো টেনশন করার কোনো কিছুই নাই, আমি তোমাদের জন্য একটি উদাহরণ নিয়ে এসেছি, ওই উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে পুরোটা বুঝিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা এবার আমি এই দিকে যাই, আমি তোমাদের জন্য একটি রিয়ারেঞ্জ কিন্তু অলরেডি বোর্ডে লিখে নিয়েছি, ঠিক আছে? তো আমি আসলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটি রিয়ারেঞ্জ এখানে লিখেছি। আমি আজকে আসলে আমাদের যেটা জানতে হবে যে আসলে রিয়ারেঞ্জ আমরা যখন প্রশ্ন পাবো তখন আমরা কি করব। রিয়ারেঞ্জটাকে অবশ্যই আমাদের 2 থেকে 3 বার পড়তে হবে, অর্থাৎ আগে আমরা অর্থ বোঝার চেষ্টা করব, আদারওয়াইজ আমরা কিন্তু সেটার আনসার ফুললি দিতে পারবো না, ঠিক আছে? অর্থাৎ আমি তোমাদের যে শর্ট টেকনিক্সটি আজকে দিয়েছি সেটা যদি তোমরা ফলো করো তাহলে ওই ক্ষেত্রে 90% মার্কস অবটেইন করা সম্ভব। আর বাকি 10% মার্কস যদি তোমরা, অর্থাৎ 100% মার্কস অবটেইন করতে হলে তোমাদেরকে অবশ্যই অর্থসমূহ জানতে হবে, ঠিক আছে? তো আমরা আর দেরি করছি না সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা রিয়ারেঞ্জে যাচ্ছি। তো আমরা আগে প্রথমেই পড়ে নেব অর্থসহ। দেখেন আমি প্রথম যে সেন্টেন্সটি সেটি হচ্ছে হিজ ফাদার দেবেন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ ল্যান্ড ওনার, অর্থাৎ তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর একজন কি ছিলেন, জমিদার ছিলেন। হিজ ফাদার দেবেন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ ল্যান্ড ওনার, তার বাবা একজন কি ছিলেন, জমিদার ছিলেন। আচ্ছা, আফটার কমপ্লিটিং হাউস এডুকেশন, অর্থাৎ গৃহ শিক্ষার পরে হি ওয়াজ সেন্ট টু স্কুল, অর্থাৎ গৃহে শিক্ষা শেষ সমাপ্তির পরে তাকে কোথায় পাঠানো হলো, স্কুলে পাঠানো হলো। আচ্ছা 3 নম্বর সেন্টেন্সে যেটি হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট লিডিং পোয়েটস ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড লিটারেচার। এখানে আমি আসলে তোমাদের সামনে তো প্রত্যেকেরই বই আছে, তোমরা বইয়ে দেখে নিতে পারো। এখানে আমি আসলে জায়গার এখানে যেহেতু জায়গা কম রয়েছে এই জন্য আমি একটু ডট দিয়ে বাকি অংশটুকু লিখতে পারিনি। আমি আবারও বলে দিচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট লিডিং পোয়েটস ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড লিটারেচার, অর্থাৎ বিশ্ব ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন একজন লিডিং কবি। 4 নম্বর যে সেন্টেন্সটি আমি তোমাদের জন্য লিখেছি সেটি হচ্ছে হি ওয়াজ অলসো গিভেন এ নাইট বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1914, অর্থাৎ হি ওয়াজ অলসো গিভেন এ নাইট বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1914, অর্থাৎ এখানে 1914 সালে তিনি ব্রিটিশ গভর্নমেন্ট কর্তৃক কি পেয়েছিলেন, একটা নাইট ডিগ্রি লাভ করছিলেন। আচ্ছা এখানে দেখেন he was sent to London to study law but after a few months he returned home। এখানেও আমি জায়গা কম থাকার কারণে এখানে ফুল সেন্টেন্সটি আমি লিখতে পারিনি, সেজন্য আমি দুঃখিত। তারপর আমি তোমাদেরকে বলে দিতেছি, ঠিক আছে? he was sent to London, তাকে কোথায় পাঠানো হয়েছিল, লন্ডনে পাঠানো হয়েছিল, to study law, আইন বিষয়ে পড়ার জন্য। but after a few months he returned home, অর্থাৎ কয়েক মাস পরে তিনি কি করছিলেন, ওইখান থেকে তিনি বাসায় ফিরে আসছিলেন। তো আমরা তো সবাই আসলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানি, যেহেতু উনি আমাদের বিশ্বকবি। আমরা ওই ক্ষেত্রে আচ্ছা এখান থেকে আমরা একটু বাকি ইতিহাসটুকু আমরা একটু টান দিয়ে নিয়ে আসি। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ উনি কি করছিলেন, উনাকে লন্ডনে পাঠানো হয়েছিল কখন, মেবি এট দ্য এজ অফ 17 বছর বয়সে ওনাকে লন্ডনে পাঠানো হয়েছিল টু স্টাডি ল। বাট তার উনার এই যে লোয়ার প্রতি, উনার ল স্টাডি করার প্রতি উনার কোনো আকর্ষণ ছিল না। ওইখানে তিনি স্যার হেনরি মোরলি উনার সাথে উনার সহচার্যে উনি সাহিত্য নিয়ে ওইখানে কাজ করতে শুরু করেন। যাই হোক, আফটার এ ফিউ মান্থস হি রিটার্ন হোম, অর্থাৎ কয়েক মাস পরে তিনি বাড়ি ফিরে আসছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন 1913, অর্থাৎ উনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করছিলেন। কত সালে নোবেল পুরস্কার লাভ করছিলেন, 1913 সালে। আচ্ছা তারপরে যে সেন্টেন্সটি আমি লিখেছি সেটি হচ্ছে ইন 1911, অর্থাৎ 1911 সালে ইট ট্রান্সলেটেড ইজ পোয়েমস অফ গীতাঞ্জলি ইনটু ইংলিশ, অর্থাৎ ইন 1911 সালে ইট ট্রান্সলেটেড ইজ পোয়েমস অফ গীতাঞ্জলি ইনটু ইংলিশ, অর্থাৎ ওনার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ উনি কি করেছিলেন, ইংরেজিতে অনুবাদ করেছিলেন। আচ্ছা he was born in the renowned Tagore family in March 1861. he was born, তিনি জন্মগ্রহণ করেছিলেন in the renowned মানে কি, বিখ্যাত, renowned মানে হচ্ছে বিখ্যাত টেগোর ফ্যামিলি, ঠাকুর পরিবারে, in March 1861
1861 অর্থাৎ 1861 সালে তিনি কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। At the age of 80 80 বছর বয়সে he breathed his last. breathed মানে কি? শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস নেওয়া। অর্থাৎ at the age of 80 80 বছর বয়সে he breathed his last, তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঠিক আছে? The name of some famous novels of Rabindranath Tagore are Gora, Rajashri, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, অর্থাৎ আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কয়েকটি উপন্যাস হচ্ছে, তার মধ্যে গুড়া, রাজশ্রী, চতুরঙ্গ, মালঞ্চ, যোগাযোগ করে, গড়ে বাহিরে, চুকের বালি, তারপর হচ্ছে চার অধ্যায়ের শেষের কবিতা, এই ধরনের ওনার অনেকগুলা উপন্যাস রয়েছে। তো এখানে উপন্যাস সমগ্র আমি কিছু উপন্যাস সমূহ এখানে নিয়ে আসছি। ঠিক আছে, তো এখানে আমি যে বিষয়টা আসলে তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে রিয়ারেঞ্জের প্রশ্ন পাওয়ার পরে সেটা আমরা একবার বাংলা সহ পড়ে নেব। এইবার আমি সেই টেকনিকটাকে আমার কাজে লাগাতে পারি। তো আমি সেই টেকনিকটাকে কাজে লাগাতে গেলে আমার এই যে আমরা কিন্তু রিয়ারেঞ্জে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের অ্যানসারের অর্থাৎ কৌশল, অর্থাৎ আনসার দেওয়ার অনেক স্টুডেন্টরা কিন্তু প্রশ্ন করে, স্যার আমি ওইটার কিভাবে আনসার লিখলে ওইখানে 100% মার্কস অবটেইন করতে পারি, বা আমি এটার আনসার কিভাবে লিখবো, অনেকেই সেটা জানে না। ঠিক আছে, তো আমি তোমাদের জন্য এখানে একটা ফরম্যাট নিয়ে আসছি। সেই ফরম্যাটে হচ্ছে যে এইরকম বক্স করা থাকবে, এইরকম বক্স করা থাকবে। একটাতে থাকবে তোমাদের সিরিয়াল নাম, একটাতে থাকবে সিরিয়াল নাম, আর দুই নাম্বারটাতে থাকবে আনসার অর্থাৎ উত্তর। এখানে আমি সিরিয়াল নাম দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ যেহেতু আমার এখানে 10টা সেন্টেন্স দেওয়া আছে, তার মানে আমি এখানে কি দিলাম, সিরিয়ালি আমি এখানে 10টা কলামই আমি এখানে কিন্তু করেছি। তারপরে যেটা আমাকে করতে হবে, এখানে আনসার লিখতে হলে অবশ্যই আমাকে এখন আমি লিখবো যেমন এক নম্বরে প্রথম কোন সেন্টেন্সটা আসবে সেটা আমি এখানে লিখবো। 2 নম্বরে আমার কোন সেন্টেন্সটা আসবে ওইখানে আমি সেই নাম্বারটা লিখবো জাস্ট। 3 নম্বরে কোন সেন্টেন্সটা আসবে, এইভাবে আমি ধারাবাহিকভাবে সেই নাম্বারগুলো এখানে লিখে যাব। তো এখানে আমি এখন যদি আমার সেই এটা যেহেতু একজন ব্যক্তি নির্ভর রিয়ারেঞ্জ, তার মানে আমি আমার টেকনিকটা অনুসরণ এখানে করব। ঠিক আছে, আমি এখানে এটা মূলত আমি সেই আমার টেকনিকটা এখানে শুদ্ধি পরীক্ষা মূলত বলা যেতে পারে। শুদ্ধি পরীক্ষাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম উদাহরণসহ, অর্থাৎ হাতে কলমে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের সেই বোঝার যাতে কোনো সমস্যা না থাকে। আশা করি তোমরা সেটা কোনো প্রকার প্রবলেম তোমাদের হবে না। তো পরিচয় যেহেতু আমাদের প্রথম লিখতে হবে, তাহলে এখানে কার সম্পর্কে লিখছে, তার মানে আমরা সি নম্বরে পাইছি যে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট লিভিং পোয়েটস ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড লিটারেচার। যেহেতু এটা আমার কারণ সম্পর্কে পরিচয় সম্পর্কে যেহেতু বলছে, পরিচয় প্রথমে আসবে, তার মানে এখানে পরিচয় কার, ব্যক্তিকে, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন, ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট লিভিং পোয়েটস ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড লিটারেচার। তার মানে সি নাম্বার আমার প্রথম আনসারটা কি আসবে, প্রথম আনসারটা আসবে আমার সি নাম্বার। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার জন্ম। ঠিক আছে, জন্ম অর্থাৎ আমি বলছিলাম যে জন্ম উনি কত সালে জন্মগ্রহণ করছে বা কোথায় জন্মগ্রহণ করছে সেটা হতে পারে। তো এখানে আমি কি পেয়েছি, উনি কোথায় জন্মগ্রহণ করছিল, এই যে এখানে আসছিল এইচ নাম্বারে, হি ওয়াজ বর্ন ইন দ্য রিনাউন্ড ঠাকুর ফ্যামিলি ইন মার্চ 1861। অর্থাৎ উনি জন্মগ্রহণ করছিলেন কোথায়, বিখ্যাত ঠাকুর পরিবারে। কখন, অর্থাৎ 1861 সালের মার্চ মাসে। ঠিক আছে, তার মানে আমার এইচ নাম্বারটা আসবে কি 2 নম্বরে। ঠিক আছে, ওকে। তারপরে আসবে যেটা সেটা হচ্ছে আমাদের 3 নাম্বার আমরা লিখছিলাম যে বংশ পরম্পরায় ওইখানে যে সেই বিখ্যাত ব্যক্তির তার পিতামাতার পরিচয় দেওয়া থাকতে পারে। তো ওইখানে পিতামাতার পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমার যেটা আসছিল সেটা এখানে তার পিতার পরিচয় কিন্তু আসছে। দেখেন এ নম্বরে আছে ইজ ফাদার দেবেন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ ল্যান্ড ওনার। তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন জমিদার। ইটস ওকে, তো রবীন্দ্রনাথ ঠাকুর আমি এখানে, তার মানে আমার আসবে এ নাম্বার। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শৈশবকাল। ঠিক আছে, শৈশবকাল এখানে কি আছে, এখানে শৈশবকাল উনি তার শৈশবকালে উনি তার গৃহে থেকেই কিন্তু উনি পড়ালেখা করছিলেন। যেহেতু উনি একজন জমিদার পরিবারের সন্তান ছিলেন, কাজেই উনাকে বাইরে তেমন একটা বেশি বাইরে যাওয়ার ওইখানে কোনো সুযোগ ছিল না। তার মানে এখানে আফটার কমপ্লিটিং হাউস এডুকেশন ইউ আর সেন্ট টু স্কুল, বি নাম্বার। তারপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে অর্জিত ডিগ্রি সমূহ। ঠিক আছে, অর্জিত ডিগ্রি সমূহ অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশনে আমরা জানি যে উনি এই যে ই নাম্বারে ইউ আর সেন্ট টু লন্ডন টু স্টাডি ল বাট আফটার এ ফিউ মান্থস হি রিটায়ার্ড হোম, অর্থাৎ ই নাম্বার। তারপরে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিশেষ লেখনী, উনি কিসের জন্য বিখ্যাত হয়েছিলেন, বিশেষ লেখনীটা কি, আমরা জানি যে উনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য বিখ্যাত হয়েছিলেন এবং ওই সেন্টেন্সটা এখানে আছে ইন 1911 হি ট্রান্সলেটেড হিজ পোয়েমস অফ গীতাঞ্জলি ইনটু ইংলিশ। তার মানে আমাদের 6 নম্বরে হবে জি। তারপরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে ওনার গ্রন্থসমূহ, ওনার অন্যান্য গ্রন্থসমূহ কি ছিল, আমরা কিন্তু যে নাম্বারে এখানে লিখেছি দ্য নেম অফ সাম ফেমাস নভেলস অফ রবীন্দ্রনাথ ঠাকুর আর ব্লা ব্লা ব্লা। ইটস ওকে, তার মানে এখানে আসবে
যে নাম্বার। ওকে, এখন আমরা যাব পরে কি আসবে, পরে আসবে আমাদের পুরস্কার সমূহ। পুরস্কার সমূহের ক্ষেত্রে আমরা কিন্তু বলেছিলাম যে পুরস্কারটা সাল অনুযায়ী হবে। তো এখানে যেহেতু উনি দুইটা পুরস্কার লাভ করছে আমাদের এই রেঞ্জে আছে, তার মানে এখানে দেখেন ডি নাম্বারে আছে সে উনি 9 ডিগ্রি লাভ করেছিলেন 1914 সালে, আর তোমার নোবেল পুরস্কার পাইছিলেন 1913 সালে। অর্থাৎ যেটা আগে সাল সেটা আমরা আগে লিখবো, তার মানে এফ নাম্বার আসবে আগে, অর্থাৎ হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন 1911। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের পরের সালটা, অর্থাৎ হি ওয়াজ অলসো গিভেন এ নাইট বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1914, অর্থাৎ ডি নাম্বার আসবে। তারপরে যেটি আসবে লাস্ট সেটা হচ্ছে যে আমাদের মৃত্যু। লাস্ট আসবে কি মৃত্যু, অর্থাৎ কি উনি কিভাবে মৃত্যুবরণ করছিলেন বা কোথায় মৃত্যুবরণ করছিলেন বা ওই বা তারিখটা কি। তো আমরা এখানে পাইছি এট দ্য এজ অফ 80 হি ব্রেথড হিজ লাস্ট, অর্থাৎ 80 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই আমাদের একটি রিডিংস শেষ হয়ে গেল। আমরা কিন্তু এখানে 10 মার্কস কিন্তু এখানে খুব অনায়াসেই কিন্তু আমরা অর্জন করে নিতে পারি। তো সর্বশেষ আমাদের যেটি হচ্ছে সেটি হচ্ছে যে এখানে আমি তোমাদের বোঝানোর জন্য দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অনেকেই কিন্তু যে শুধু বক্সটা লিখে আসলে কিন্তু হবে না, আমাদেরকে এই সেন্টেন্সগুলোকে ধারাবাহিকভাবে আমাদেরকে একটা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। তো ওই ক্ষেত্রে কিন্তু কেউ আবার নাম্বার দিয়ে কিন্তু লিখতে পারবে না, ঠিক আছে? ওইখানে যেটা করতে হবে যে আমাদের সেন্টেন্স ওয়াইজ ধারাবাহিকভাবে লিখে যেতে হবে যে রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ এ ফেমাস পয়েট, ঠিক আছে? আমার প্রথম সেন্টেন্স ফুল স্টপ। তারপরে আমি দ্বিতীয় সেন্টেন্সটা শুরু করব, ঠিক আছে? দ্বিতীয় সেন্টেন্সটা আমি শুরু করব, আমি দিয়ে দিলাম এইখান থেকে এইভাবে শুরু হবে। এখানে কিন্তু কোনো প্রকার কোনো নাম্বার আসবে না, ঠিক আছে? একদম প্যারাগ্রাফ আকারে স্টোরি আকারে আমি লিখে যাব। হি ওয়াজ born in 1861, ঠিক আছে? তারপরে আমি 3 নাম্বার সেন্টেন্সটা এখানে নিয়ে আসব, 4 নাম্বারটা এইভাবে ধারাবাহিকভাবে আমি কিন্তু সবগুলা সেন্টেন্সকে এখানে প্যারাগ্রাফ আকারে নিয়ে আসব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এই তোমরা যদি আমার সেই শর্ট টেকনিকটা অনুসরণ করো তাহলে এই ক্ষেত্রে তোমরা 90% মার্কস অবটেইন করতে হবে। আর যেটি আমি তোমাদেরকে বলতে যাচ্ছি বাকি 10% এর জন্য অবশ্যই তোমরা অর্থ জানবা। তো আজকে আমি তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি। আসলে হোমওয়ার্ক কি, এখানে আমি তোমাদের আজকে ব্যক্তি জীবনী ভিত্তিক আমি টেকনিকটা তোমাদেরকে শিখিয়ে দিলাম। তো এইরকম তোমাদের বইয়ে অনেক ব্যক্তি সম্পর্কে কিন্তু রিডিং আছে। তো আমি আজকে সবগুলা দেব না, তোমরা জাস্ট আজকে শুধু কাজী নজরুল ইসলাম এবং উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে যতগুলো রিডিং আছে সেগুলো আজকে তোমরা বাসায় এই টেকনিকটা অনুসরণ করে তোমরা সেগুলো করার চেষ্টা করবা, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নিশ্চয়ই আবারও আমাদের দেখা হবে সেই প্রিয় প্রাঙ্গণে দিউপ ইন্টারন্যাশনাল স্কুলে, ঠিক আছে? সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আবারও দেখা হবে। সবাইকে আবারও আমার সালাম, আসসালামু আলাইকুম।